স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি সুলতানা রহমান। হঠাৎ করেই আবার বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা চলছে। অস্থিরতা অনেকদিন ধরেই চলছে, কিন্তু কখনো এর মাত্রা অতিরিক্ত হয়ে যায়, কখনো একটু নরমালে আসে, আবার অস্বাভাবিক আকার ধারণ করে। এখন আবার সেরকমই কিছু খবর পাচ্ছি। আরেকটি ট্রেন্ড, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশে যখন রাত হতে থাকে, রাত যত গভীর হতে থাকে, সঙ্গে সঙ্গে নানান রকম খবর, নানান রকম ইঙ্গিত, সেটি কখনো কখনো সম্পূর্ণ গুজব, এগুলি ক্রমাগত বাড়তে থাকে। এর পেছনে যে কি আছে, নিশ্চয়ই কোনো না কোনো কিছু কাজ করে, কারণ গুজবের পেছনেও কেউ না কেউ থাকে। সো সেগুলি যেমন একটি বিষয়, আবার সবকিছু শুধুই গুজব নয়। অনেক রকম ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে তথ্য একটা জায়গায় এসে স্টাবল হয় বা ডেভেলপমেন্ট ঘটতে থাকে তথ্যের। ফলে সবসময় সবকিছুকে গুজব বলে উড়িয়েও দেওয়া যায় না। আপনি এরই মধ্যে দেখেছেন, অনেকেই জেনে গেছেন যে ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকাগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আইএসপিআর থেকে বিবৃতি দেওয়া হয়েছে, একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে নাইমুল ইসলাম নামে একজন সৈনিককে বরখাস্ত করা হয়েছে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা সৃষ্টি করার জন্য। এর আগে উচ্চপদস্থ দুই একজন কর্মকর্তাকে ঘিরে নানান রকম, গত 1-2 সপ্তাহ ধরে নানান রকম খবর বেরিয়েছে 2 থেকে 3 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন্দ্র করে। তাদের একজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এইসব খবর একজন সৈনিকের ক্ষেত্রে যেমন আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কিন্তু কর্মকর্তাদের ক্ষেত্রে তারা সেটি করে না। আমরা এই 5ই আগস্টের আগে পরে মিলিয়ে যে কথাগুলি শোনা যাচ্ছে, যে কু হচ্ছে, পাল্টা কু হচ্ছে, নানান রকম সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা। এমনকি ক্যান্টনমেন্ট গুলোতে, শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্ট নয়, সবগুলো ক্যান্টনমেন্টে এই অস্থিরতা তীব্র। নানান রকম লিফলেট বিতরণের খবরও আমরা শুনতে পেয়েছি। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। জনাব কলিমুল্লাহ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। একটা সুবিধা হচ্ছে, আপনাকে রাতের বেলায় পাই, আপনার কাছে খবরগুলো জানতে পারি। এমনকি এমন খবরও আমার কাছে এসছে যে ঢাকা ক্যান্টনমেন্টে মানে আসলে বলতেও এত সেন্সিটিভ তথ্য, যে কোন রকম অস্থিরতা দেখছেন কিনা স্যার? ধন্যবাদ। আসলে শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশ এখন গুজবের দেশে পরিণত হয়েছে। যে যার মতো করে আষাঢ়ে গল্প ফেদে ফেলছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এটা ওয়াইল্ড ফায়ারের মতো, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আপনার কিছু কিছু সূত্র আমাদের প্রতিবেশীদের পর্যন্ত গিয়ে পৌঁছায়, আবার কিছু কিছু সূত্র আমাদের পিপল ইন ডায়াসপোরা যারা আছেন আপনার ইউরোপে কিংবা নর্থ আমেরিকাতে, তাদেরও কারো কারো এই ক্ষেত্রে ভূমিকা আছে। সব মিলিয়ে একটা বাংলা প্রবাদ আছে, যা কিছু রটে তার কিছুটা তো বটে। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখলেই আমরা যদি বিবেচনা করি বিষয়টা কোন পর্যায়ে গেলে আইএসপিআর আপনার জনসমক্ষে এ ধরনের বিবৃতি হাজির করে, যেখানে নাইমুল এবং তার 2 সহযোগীকে আটক করার খবর পর্যন্ত প্রচার করা হয়। এখন এই নিরিখে উত্তর আমেরিকায় দীর্ঘদিন ধরে আপনার থিতু হয়েছেন এবং সে বিখ্যাত ট্রায়োর একজন আপনার ডক্টর কনক সারওয়ার, তিনি দুটি ইতিমধ্যে শো করে ফেলেছেন। দুটি আমি দেখেছি। তাদেরটা আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করি না স্যার। না, আমি জানি, কিন্তু যেহেতু আইএসপিআর এর বরাত দিয়েছেন, সেটা নিয়ে তার একটা ব্যাখ্যা তিনি হাজির করেছেন। জানি না, আমি তাদেরকে ফলো করি না, তারা কি দিয়েছে আমি জানি না। আমি পেয়েছি আইএসপিআর এর একটি বিজ্ঞপ্তি আমি পেয়েছি, যেটি তারা দিয়েছে। আমি একটু পড়ে শোনাতে চাই, যেখানে এই মানে আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এখানে বিজ্ঞপ্তিটি আমি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে একটি স্ক্রল শিরোনাম,
তারা আবার সুনির্দিষ্ট করে দিচ্ছে কোনটি স্ক্রলে যাবে, কোনটি কিভাবে হবে। এনিওয়ে, তো সেখানে বলছে যে সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল 18ই মে রবিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএসএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসান টেক মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো আইএসপিআর। স্যার, আমি দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করেছি। ওই এলাকায় যে এটি ক্যান্টনমেন্টের চারদিকের এরিয়াতে কথা সুনির্দিষ্ট করা হয়েছে, এইসব এলাকায় তো কখনোই সভা সমাবেশ হয় না। তো আইএসপিআর হঠাৎ করে এই বিবৃতিটি কেন দিল? আরো একটি বিবৃতি আছে, আমি সেটি যাব। তো এটার কারণটা কি? এবং এটি দিলে স্যার স্যার মানে বিষয়টি হচ্ছে গিয়ে এটি যেহেতু এটি হচ্ছে ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকা, ক্যান্টনমেন্ট না, তাহলে এই বিজ্ঞপ্তি দিবে ঢাকা, মানে ডিএমপি দিবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিতে পারে। এটা তো ক্যান্টনমেন্ট থেকে আসার কথা না। ঘটনাটা কি, জটিলতাটা কোথায়? দেখুন, আপনার ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্থ যে এলাকা, আপনার চ্যাপ্টার ল্যান্ড, এইসব এলাকা টেকনিক্যালি স্পিকিং আপনার সেনা ছাউনির এক্সটেন্ডেড এলাকা। যেমন ধরুন আমাদের যে বিজয় সরণি, এখান থেকে কিন্তু ক্যান্টনমেন্ট শুরু। আপনার সেখানে সেনা, নৌ, বিমান বাহিনী, 3 বাহিনীরই আপনার অবস্থান আছে। এই পুরনো বিমানবন্দর, যেটি তেজগাঁও বিমানবন্দর নয় পরিচিত, সেটি সামরিক প্রয়োজনেই মূলত ব্যবহৃত হয়। বিমান ঘাঁটি বলতে পারেন, ঘাঁটি বাসার। রাস্তাটি ক্যান্টনমেন্টের না স্যার, রাস্তার আগে এই পাশে দেয়াল করা আছে, দেয়াল তাদের, এই পার বাংলাদেশের, মানে এই পার হচ্ছে গিয়ে সিভিলিয়ান দ্বারা, ওই পার ক্যান্টনমেন্টের। দেখুন, আসাফুদ্দৌলা সাবেক সচিব, একজন বোদ্ধা মানুষ, তিনি একবার বলছিলেন যে আমাদের পূর্বতন যে পার্লামেন্ট ভবন, যেটা এখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় বলে ব্যবহৃত হচ্ছে, সেটিও কিন্তু সেনানিবাসের অন্তর্গত এলাকা। এখন খেয়াল করে দেখুন, পাকিস্তান আমলে সংসদ ভবন হিসেবে এটি ব্যবহৃত হয়েছে, তখনও এটি সেনানিবাসের অধীনস্থ এলাকা ছিল। তো সেই জন্যে আসলে সিভিলিয়ান পার্সপেক্টিভ থেকে হোয়ার টু স্টার্ট, হোয়ার টু এন্ড বোঝা মুশকিল। কিন্তু এখানে ক্যান্টনমেন্ট বোর্ডের একটা বিষয় আছে। আর মিলিটারি পুলিশ তার নিজস্ব নিয়মে চলে, এটি আপনার মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ নয়। ক্যান্টনমেন্ট এলাকা, এখানে আবার দুটো বিষয় আছে, একটা হচ্ছে ঢাকা সেনানিবাস আর একটা হচ্ছে মিরপুর সেনানিবাস। এবং মিরপুর সেনানিবাস আমাদের এডি ব্রিগেড, এন্টি এয়ারক্রাফট যে ব্যাটারিগুলো আছে সেগুলো সেখানে সংস্থাপিত আছে। এমনকি আপনার এই বোটানিক্যাল গার্ডেনেও আপনার এই ঝোপঝাড়ের আড়ালে রাডার সংস্থাপিত আছে। তো ফলে আপনার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে যদি আপনার অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেটা সেখান থেকে কি হবে? তো ন্যাচারালি কোথায় শুরু কোথায় শেষ ওই অর্থে বোঝা মুশকিল। তবে পুরো সিনারিও পরিবর্তিত হয়ে গেছে আপনার জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। আপনার তখন খেয়াল করে দেখবেন যে আমাদের মিরপুর ডিওএইচএস এ পর্যন্ত মিটিং মিছিল হয়েছে, এবং সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা এতে সামিল হয়েছেন, তাদের পরিবারবর্গ সামিল হয়েছেন, তাদের পরিবারের যারা তরুণ তুর্কি তারা যুক্ত হয়েছেন। এমনকি সাবেক মাননীয় সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া, তারপরে সাবেক মাননীয় আপনার বিজিবি প্রধান বা বিডিআর প্রধান আপনার লেফটেন্যান্ট জেনারেল মইনুল, তারাও কিন্তু সক্রিয়ভাবে এই মিটিং মিছিলগুলোতে অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, যিনি আজকে মন্ত্রী মর্যাদায় আপনার উপদেষ্টা, তাকেও আমরা যথেষ্ট সক্রিয় দেখেছি। এখন সম্পর্কগুলো কিন্তু অমূল্য।
আপনার খেয়াল করে দেখুন, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি সাবেক মাননীয় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার অধীনে তিনি যখন ব্রিগেড কমান্ডার ছিলেন বান্দরবানে, তখন তার অধীনে বর্তমান মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। এখন একজন আন্ডার কমান্ড যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যান এবং তার সঙ্গে যদি আপনার হার্দ সম্পর্ক কন্টিনিউ করে থাকে, তার ফল কি হতে পারে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের বর্তমান অবস্থান তা সাক্ষ্য বহন করে। তিনি প্রথমে কভেটেড মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপর যখন হোঁচট খেলেন তখন তাকে ভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হলো, তারপর আবার পরিবর্তন করে আইটি মন্ত্রণালয়ে দেওয়া হলো। এখন ইজ এ গুড সার্ভাইভার, কারণ তার মূল শেকড়টা কিন্তু সেই আপনার সোশ্যাল ক্যাপিটাল অন্তর্গত। সেই জন্য বাইরে থেকে কেউ যদি ভাবেন যে লোকটাকে এখনো বিদায় করা যাচ্ছে না কেন, তাহলে তিনি কিন্তু বোকা স্বর্গে বাস করছেন। তার শেকড় যথেষ্ট প্রথিতভাবেই বিদ্যমান আছে। স্যার, অনেকে যে প্রশ্নটি করছে, আমি দেখছি আব্দুল হাই তিনি বলছেন এই মুহূর্তে উচিত দেশে শান্তি ফিরিয়ে আনা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য জরুরি অবস্থা জারি করে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা উচিত। আরেকজন একটি প্রশ্ন করেছেন আনিসুর রহমান, তিনি বলছেন ভবিষ্যতে সেনা শাসন জারি হতে পারে কি, আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি দেখুন, রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, তেমনি ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে সশস্ত্র বাহিনী আমাদের দেশে বরাবর ভূমিকা পালন করে এসছে। পরিস্থিতি তাদের যদি বাধ্য করে, উপায়ান্তর না দেখলে তাদের এই ভূমিকায় অনেক সময় যেতে হয়, ও হয়েছে অতীতে। তো ফলে আপনার একবার হয়েছে, সুতরাং আপনার ভবিষ্যতে হবে না বা হবে, এই দুটি বিষয় শতকরা 50% প্রবাবিলিটির যে অঙ্ক বা পরিসংখ্যানের যে অঙ্ক, সেই নিয়ম অনুসারে সম্ভাব্যতা থেকেই যায়। জি আমার সঙ্গে জি বুঝতে পেরেছি, সেই আশঙ্কা তো সবসময় থাকেই। হ্যাঁ, তো আমার সঙ্গে স্যার আপনাকে প্রশংসা করেছেন আপনার মূল্যবান মতামতের জন্য। একজন এখানে মন্তব্য করেছেন যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের আলোচনায় বাংলাদেশ বিশ্ব রাজনীতির বাস্তবতা সুস্পষ্ট ধারণা দেয়। যে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি সময় হওয়ার জন্য। আমার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সুমি খান। সুমি খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বাংলাদেশে জি বাংলাদেশে বাংলাদেশে আপনি জানেন যে হঠাৎ করে খুব অস্থিরতা, আসলে প্রতিদিনই কিছু না কিছু, এই রাত, আমার যেখানে দিন বাংলাদেশে তখন রাত। হ্যাঁ, তো আমি বলি বাংলাদেশে রাত বাড়তে থাকে, আমার এখানে দিন বাড়তে থাকে, বেলা বাড়তে থাকে, আর ওই দিক থেকে নানান রকম খবর আসতে থাকে। কখনো কখনো সেটি একেবারে নির্ভেজাল গুজব হয়, কখনো কখনো সত্যি ওটার খুব শক্ত ভিত্তি থাকে। তো আজকে দিনভর অনেকগুলো খবর, মানে শেষমেশ এই লাইভটি করতে আমি বাধ্য হচ্ছি কারণ এতগুলো খবর আসছে। সুমি খান, এটা আমি এই প্রশ্নটা আমি নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছেও রাখবো। সেটি হচ্ছে আমরা কথা বলছিলাম যে ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় আপনার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যদিও ওইসব এলাকায় কখনোই সভা সমাবেশ হয় না। আপনি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনি কিন্তু একটু সরাসরি কোনো উত্তর দেননি, আপনি দেন না কখনো। এটির সঙ্গে সুমি খান এটার ব্যাপারে বলবেন। এটির সঙ্গে আরেকটি বিষয় উদ্বেগের কারণ, যেটি নাজমুল হাসান কলিমুল্লাহ একটু টাচ করেছেন, একজন সৈনিক যার নাম নাইমুল ইসলাম, তিনি তাকে যে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক বরখাস্ত মোহাম্মদ নাইমুল ইসলাম গ্রেফতার। সুমি খান, কখন এই ধরনের বিজ্ঞপ্তি আইএসপিআর থেকে দেয়? ধন্যবাদ প্রখ্যাত সাংবাদিক, সাহসী সাংবাদিক সুলতানা রহমান। আপনি আমার চেয়ে অনেক বেশি। আমি স্যারকে, নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে এই জন্য কৃতজ্ঞতা জানাই। ওনার জন্য এই সময়টা সত্যি খুবই কঠিন, তবে স্যার 24/7 অন সার্ভিস, এজন্য ধন্যবাদ স্যারকে যে আমরা স্যারকে এখানে পাচ্ছি একটি বিশেষজ্ঞ মতামতের জন্য। আমি সুলতানা এখানে একটা কথা বলি যে ক্যান্টনমেন্ট সম্পর্কে আমরা যারা সাংবাদিকতায় অভিজ্ঞতা আমাদের কিছু অন্তত আছে, পৃথিবীর বিভিন্ন দেশের ক্যান্টনমেন্ট সম্পর্কে আমাদের কিছু কিছু অভিজ্ঞতা অন্তত আছে। ইভেন
সাবকন্টিনেন্টাল ক্যান্টনমেন্টগুলো সম্পর্কেও আমাদের অভিজ্ঞতা আছে। বিভিন্ন আপনি আমি দুজনে ক্রাইম রিপোর্টিং এ কাজ করেছি আমাদের সাংবাদিকতার অংশ হিসেবে। এখন আমাদের ক্যান্টনমেন্টে যেটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, যেটা স্যারও জানেন, যে বিভিন্ন সময় আলোচনায় আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে, আমি ছোট করে একটু সূত্রটা টানতে হচ্ছে, কেন রক্ষী বাহিনী গঠন হয়েছিল, কেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কেন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাদের কিছু কর্মকর্তা কেন জেনারেল জিয়াকে হত্যা করেছিল, কেন এরশাদ ক্ষমতায় আসলো। বাংলাদেশের সেনাবাহিনীতে যে ধারাবাহিকতা আমরা দেখেছি, সেখানে একটি বিষয় রয়ে গেছে যে যারা পাকিস্তান ফেরত সেনাবাহিনী ছিলেন এবং তারও পরবর্তীতে সেনাবাহিনীতে পাকিস্তানি মনোভাবাপন্ন যারা ছিলেন, তাদের সংখ্যা কম ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যাদের ছিল তাদেরকে জিয়া রহমান কম বেশি 2000 সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়েছেন, কম বেশি আমরা জানি। এবং এখনকার পরিস্থিতিটা, আজকে যেটা ঘোষণা, এই ঘোষণাটা কেন আসছে সেনাবাহিনীতে, কেন বারবার, মূলটা কেন সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী কেন? দেশের সুরক্ষার জন্য। মতের ভিন্নতা থাকবে, বিশ্বাসের ভিন্নতা থাকবে, দেশের সুরক্ষা সবার মাথার উপর সবার আগে কাজ করবে প্রতিরক্ষা বাহিনীতে। কিন্তু সেই জায়গাতে ওদের মধ্যে যে ভিন্নতাটা আসে, কেউ পাকিস্তানপন্থী বলবে, কেউ মুক্তিযুদ্ধের পন্থী বলবে। একই সঙ্গে আরেকটা বিষয় আমি এখানে সূত্র ধরে দিই আপনাকে, যে ক্যান্টনমেন্টে হিজবুত তাওহীদের পোস্টার লাগানো নিয়ে অসংখ্যবার নিউজ হয়েছে। জঙ্গি সংগঠন ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় বারবার কেন জঙ্গি সংগঠনের আভাস পাওয়া যায়, এবং সেনা কর্মকর্তারা জঙ্গি প্রশিক্ষণে, মেজর জিয়ার কথা আপনি যদি স্মরণ করেন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রশিক্ষক, এবং হেফাজতে ইসলামের সাথে ওদের সম্পর্ক বৈঠক, এই বিষয়গুলো যখন প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্পৃক্ততা আসে, তখনই সাংবাদিকরা প্রশ্ন তোলে, তখনই গণমাধ্যমে প্রশ্নটা আসে যে সেনাবাহিনী দেশ প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে যান, তাদেরকেই বারবার সংকটের মুখে ফেলা হয়। এবং একইভাবে আমরা দেখেছি মেটিকিউলাস প্ল্যান নিয়ে যখন ঘোষণা দিলেন আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, তখন তিনি যে কথাটা বলেছেন, মেটিকিউলাস প্ল্যান তার মুখ থেকে আসা, এবং আমরা জাতিসংঘ প্রধানকে আমরা বলতে শুনেছি যে সেনাবাহিনীকে তারা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আর মিশনে নেওয়া হবে না। এই যে হুমকি তারা বারবার, যে নাকের সামনে মূল্য ঝুলিয়ে একটি দেশের প্রতিরক্ষা বাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা অন্য কোনো দেশ, তাহলে সেই দেশের জনগণের মধ্যে তো একটা ভীতি আসবেই। যে কারণে আপনার মধ্যে আজকে প্রশ্নটা এসেছে, যেই এলাকাগুলোতে সভা সমাবেশ হয় না, যে এলাকাগুলোতে সাধারণ জনগণ কোনো সভা সমাবেশ করে না, সেই এলাকাগুলোতে কেন সেনাবাহিনী এই ঘোষণা দিচ্ছে, এবং কেন সেনাবাহিনীতে নাইমুল ইসলাম নামে যে সৈনিক, তারকে নিয়ে যে কথাটা বলা হলো। জি, সুমি খান, আমি বুঝতে পারছি আপনি বলতে যাচ্ছেন যে অস্থিরতা এখন। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ একজন আপনাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে কিনা জানতে চেয়েছেন। সেই সঙ্গে আরেকটি বিষয় যে কি বলবো, এটি কিসের ইঙ্গিত দেয় যে সেনাবাহিনীর ভেতরে এই যে একজন সৈনিকের কথা বলা হলো যে তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে আটক করা হয়েছে, এ কি শুধু একজন সৈনিকই নাকি আরো দলবল আছে? দুই সহযোগী সহ এটাও বলা হচ্ছে। জি, তার অপর দুজন সহযোগীও আটক হয়েছে, জি, জানান দেওয়া হয়েছে। এখন সাধারণত এখানে এর সম্প্রসারণ কিংবা সংকোচন নির্ভর করবে বলি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার অর্থ নিহিত। এখন এটি আমরা কতটা মেন করি বাস্তবে রূপায়ণ, সেটা মধ্য দিয়ে আপনার আমাদের আমাদের এই যে মিয়ানমার বর্তমানে আরাকান
আর্মির বিকৃত যে অঞ্চলটি পুরোটাই আমাদের সীমান্ত রেখা জুড়ে, এবং তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে রাখাইন প্রভিন্সে মানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রায় দুর্ভিক্ষাবস্থা, কমিউনিকেশন ভেঙে পড়েছে। সেই অবস্থার নিরসন কল্পে আপনার মিস্টার গুতারেস তিনি নিজে রোজার সময় এসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ইফতার করলেন। না স্যার, আপনার কথা প্রথমত আপনার কথা একটু ভেঙে যাচ্ছে। আর বর্তমান একজন একটা মন্তব্য করেছেন যে বর্তমান দেশের আইন শৃঙ্খলা খুবই খারাপ, এই অবস্থায় সেনা শাসন দরকার। সেনা শাসন কি কখনো সমাধান হতে পারে নাকি স্যার? Solution cannot be a permanent sort of institutionalized form. আপনার এর কুফল কেমন হয় সেটি আমরা কিন্তু ইন্দোনেশিয়ায় দেখেছি। তারা গোলকার পার্টি গঠন করেছিলেন, স্বার্থ 10 বছর আপনার শাসন করেছেন সেনা কায়দায় ইন্দোনেশিয়াকে, এর ফল ভালো হয়নি। ফিলিপিন্সে আপনার এই সেনা কায়দায় ফার্ডিনান্ড মার্কোস যেই শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, আলটিমেটলি তাকে তার স্ত্রী ইমেলদা সহ এক কাপড়ে কিন্তু চলে যেতে হয়েছিল। আপনার সেই ইতিহাস আমরা জানি। সুতরাং বাংলাদেশেও সেই আইয়ুব শাহী বলুন, ইয়াহিয়া শাহী বলুন, তৎকালীন মাশরেকে পাকিস্তানে কি পরিস্থিতি তৈরি করেছিল তা আমাদের স্মৃতির অংশ বটে। কিন্তু স্যার আমরা তো অনেকদিন ধরেই ধরেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 9 মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই 9 মাসের মধ্যে অনেকবারই অনেক রকম কথা আমরা শুনেছি, এমনকি সেনা প্রধান সবাইকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এখন আপনার আইএসপিআর থেকে এই সেনা মানে সৈনিককে বরখাস্ত এবং তাকে গ্রেফতার প্রসঙ্গে যা বলেছে, আমি একটু সেটা আপনাকে পড়ে শোনাতে চাই। আমি শিওর আপনি দেখেছেন, তবু আমার দর্শকরা যেন একটু জানতে পারে। নাশকতা আমি এটা একটু দেখাতেও চাই, সো তারা যেন রিলেট করতে পারেন আর কি। হ্যাঁ, এটা না, এটা আমি দেখিয়েছি আগে একবার, এটি কেন আশপাশের এলাকা নিষিদ্ধ করা হয়েছে। সো আমি আপনাকে দেখাতে চাই যে এই যে এটি হচ্ছে গিয়ে আইএসপিআর থেকে আজকে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 17 মে শনিবার আজ সৈনিক বরখাস্ত নাইমুল ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি গত 5 আগস্ট 2024 তারিখের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি 18 মে 2025 তারিখ ঢাকা সেনানিবাসে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত এই ব্যাপারে আপনার জানা আছে কিনা? এরকম কোনো ঘটনা আপনার আগে চোখে পড়েছিল কিনা? নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে প্রশ্নটি রাখলাম। এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ আনুমানিক দুপুর 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সৈনিক বরখাস্ত নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের উপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায়। এটা কি বিশ্বাসযোগ্য? তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল এবং তার সহযোগীকে আটক করে। উল্লেখ্য, সৈনিক বরখাস্ত নাইমুলকে স্ত্রীর নিকট যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্যার, বিষয়টি কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই কারণে সাধারণত কোনো সেনা সদস্য, কোনো কর্মকর্তা হোক, সৈনিক হোক, কেউ কোনো অপরাধ সংগঠিত করলে আমরা সাধারণত আইএসপিআর থেকে
এক্সকিউজ মি, আমরা সাধারণত আইএসপিআর থেকে ফোন পাই যে খবরটি যেন প্রকাশ করা না হয়, কারণ সেনাবাহিনীর ভাবমূর্তির বিষয়। এখন এই ঘটনা সেনাবাহিনী নিজ উদ্যোগে প্রচার করছে, বিষয়টি একটু জটিলতা না স্যার? দেখুন, আমি এটাকে জটিল কোনো বিষয় মনে করছি না। আচ্ছা, কারণ হচ্ছে, আমি একটু সুমি খানের কাছে জিজ্ঞেস করি। সুমি খান, আমি ফিরবো আপনার কাছ থেকে, কারণটি আমি জানবো। সুমি খান, আপনার কাছে কি বিষয়টা সাধারণ মনে হচ্ছে? আমার কাছে বিষয়টা মোটেও সাধারণ মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? একজন সংবাদকর্মী হিসেবে এই যে বললাম, আমরা বারবার সেই জিনিসটা দেখেছি। তাকে যখন 2 সহযোগী সহ ধরা হয়েছে এবং তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, তার স্ত্রী, আমরা জানি যে সেনা সদস্যদের বিরুদ্ধে নানান সময়ে নানান ব্যবস্থা সেনাবাহিনীতে নেওয়া হয়, এবং সেটা নিয়ে যখন আইএসপিআর 17ই মে তারিখ দিয়ে একটা ঘোষণা দিচ্ছে এবং তার সঙ্গে আর দুই সহযোগী সহ আটক, সে না হয় তার স্ত্রীর নির্যাতনের জন্য বরখাস্ত বা নিপীড়ন, যৌতুক, এটা সেটার জন্য বিভিন্ন অভিযোগে তাকে দায়ী করা হচ্ছে। অন্যরা কিসের অভিযোগ দেয়? এবং তারা যে হামলা, তাদের যে নাশকতার পরিকল্পনা বা কিছু বলছে, তাহলে তাই যদি আজকে যদি এই ঘটনাটা ওরা দেখে, তাহলে তো গোয়েন্দা বাহিনী আছে, গোয়েন্দা তথ্য আছে, তা আরো আগে থেকে অনেক কিছু সে নিশ্চয়ই তার কর্মকাণ্ড ছিল। এখানে এর সুগভীর কোনো বিষয় আছে, নিশ্চয় এর নেপথ্যে কিছু আছে যেটা হয়তো আগামীতে জানা যাবে, এখন জানা যাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিটা, যেটা উত্তরপাড়া বলে আমরা শুনি, যে উত্তরপাড়ার যে নানা রকমের ভিতরে যা চলছে তাদের মধ্যে, কারণ স্যার যেটা বলেছেন যে সাখাওয়াত স্যার, ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যারকে আমরা যেভাবে সেই শুরু থেকে একেবারে নির্বাচন কমিশনের স্যারের ভূমিকা এবং আইডি কার্ড করার সময় স্যারের ভূমিকা, বিভিন্ন সময় স্যার আমাদের সাথে ঘনিষ্ঠ, এবং স্যার দায়িত্ব নেওয়ার পর, স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর যে কথাগুলো স্যার বলে ফেলেছিলেন, আমি স্যারের সামনেই ছিলাম তখন। তাহলে স্যারের ভূমিকা, স্যারের জায়গা থেকে সাখাওয়াত স্যার যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো নিয়েও স্যারকে না, এমনকি এটা কি এরকম যে না পারছি গিলতে, না পারছি ফেলতে, সাখাওয়াত স্যারকে যদি সেরকম অবস্থা থেকে আবার তাকে তদন্ত কমিটি করে, কতটা ভয়ঙ্কর তাদের অবস্থা, উপদেষ্টাদের, যে সময়ের কোনো মূল্য নেই, অর্থের কোনো মূল্য নেই। আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে ওনার থাইল্যান্ড চিকিৎসার জন্য যাওয়া নিয়ে এই 3 জন উপদেষ্টা 5 ঘন্টা ধরে বিমানবন্দরে সবাইকে অচল করে রেখে সেই রুদ্ধদ্বার বৈঠক করছে, সেখানেও সাখাওয়াত স্যার। আচ্ছা, তারপরে আজকে এসে ওনারা যে কাজগুলো, উপদেষ্টাদের কাজগুলো আসলে কি? এই যে সাধারণ জনগণ বলছে উপদেষ্টা কমিটি পদত্যাগ করে আর্মি দায়িত্ব নেই, আমরা এখানে ওয়াকার, সেনাপ্রধান ওয়াকারের যে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিডিআর বিদ্রোহ, এখানে আরেকটু আমাকে বলতে হচ্ছে যে বিডিআর বিদ্রোহ নিয়ে যখন ভারতকে দায়ী করা হলো বা ভারত প্রসঙ্গে কথাটা বলা হলো, তখন তিনি বলেছেন যে সত্যি কথাটা তো সবাই জানে, কিভাবে বিডিআর বিদ্রোহ হয়েছে, কারা করেছে, এবং বিচার প্রক্রিয়াটা, আমরা যারা বিচার প্রক্রিয়ার সময় সামনে ছিলাম, আমরা দেখেছি তদন্তগুলো, কে কিভাবে স্বীকার করছে, স্বীকারোক্তি। এবং ওয়াকার, আপনার জেনারেল ওয়াকার সেনাপ্রধান একটা কথা বলেছেন যে এখানে বিডিআর বিদ্রোহে বিডিআর সদস্যরা জড়িত, ফুল স্টপ। সেই সময় সমালোচিত হলেন। তারপর আবার তিনি সমালোচিত হলেন যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ সরাসরি আঙ্গুল তুললো এবং সেনা সদস্যদেরকে তারা নানাভাবে হেনস্থা করলো। সেনাবাহিনী বুঝতে পেরেছে যে এখানে ছাত্র নামধারী যাদের হাতে ক্ষমতা দেয়া হয়েছে, তারা সবকিছুর ঊর্ধ্বে মনে করছে। সেই জায়গাতে সেনাবাহিনীর সম্মানটা আসলে তাদের কাছে কতটা ভুলুণ্ঠিত হচ্ছে। এই যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, এই যে তাদের মধ্যে ক্ষমতার, তারা আবার ক্ষমতা নিতেও পারছেন। আমরা এটাও শুনেছিলাম যে সেনাবাহিনী ক্ষমতা নিতে চাইছেন না। ওয়াকার বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন যে না, আমি চাইছি না সেনাবাহিনী আবারও আগে যেভাবে সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নেবার পরে বিভিন্নভাবে দায়ী হয়েছিলেন, দোষী হয়েছিলেন, আমি সেনাবাহিনীকে সেই জায়গাতে দায়ী করতে চাইছি না। উনি এ ধরনের কথা বলেছিলেন, আমরা গণমাধ্যমেও দেখেছি, আমরা শুনেছিও। এখন হয়তো যেটা নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার বললেন যে পরিস্থিতি যদি বাধ্য করে, সেনাবাহিনী নিশ্চয়ই ক্ষমতাটা, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব হয়তো নিয়ে নিচ্ছে। এই যে ইঙ্গিত যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ কোন পথে, একটা পর্যায়ে গিয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হয়তোবা দেশ রক্ষার জন্য বা এই যে অসভ্য
বর্বর একটা প্রজন্ম তৈরি হয়েছে, দুর্বিনীত প্রজন্ম তৈরি হয়েছে। একটা শিশুকে নির্বিচার ধর্ষণ করছে, একটা ভিক্ষুককে নির্বিচার ধর্ষণ করে ভিডিও দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের নির্বিচার অত্যাচার করছে, একজন অভিনেতা সিদ্দিক আহমেদের গাড়ি ভেঙে তার শার্ট কাপড় ছিঁড়ে তাকে জেলে পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের দুর্বিনীত যে দুর্বৃত্তায়ন চলছে, এবং তাদের ইভেন তারাও অ্যাটাক হচ্ছে। ওই যে বলে আগুন লাগলে মন্দিরও সেখানে রক্ষা পায় না, আজকে সেনাবাহিনীরাও বিপন্ন, তারা বুঝতে পেরেছেন। সেই জায়গাতে এখন আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে, দেখতেই হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবং এই ইঙ্গিত অবশ্যই কোনো রকমেরই স্বাভাবিক নয়, খুবই অস্বাভাবিক। জি জি, নাজমুল হাসান কলিমুল্লাহ একজন প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কি বিপ্লব হবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে একটা নতুন ধরনের বিপ্লবের আশঙ্কা, শাসনতন্ত্র স্থগিত করা সহ এই ধরনের জরুরি অবস্থা জারি করা, এই ধরনের আশঙ্কা আপনি দেখছেন কিনা? দেখুন, আগামী 48 ঘন্টা খুবই ক্রুশিয়াল। মানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, আইদার অর, হয় আমাদের মাননীয় সেনাপ্রধান এবং মহামান্য রাষ্ট্রপতি তারা প্রিভেইল করবেন অথবা বাড়ি চলে যাবেন, এরকম একটা আশঙ্কার কথা সর্বত্র শোনা যাচ্ছে। এখন জরুরি অবস্থা জারি করার সাংবিধানিক দায়িত্ব কিন্তু মহামান্য রাষ্ট্রপতির, এবং তিনি সেটি সে করবেন কি করবেন না সেটার উপর অনেকাংশে নির্ভর করছে। আর এখানে বরাবরই যে ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি, এই বিপ্লব সাফল্যমণ্ডিত হওয়ার পরে উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস তিনি সেনাবাহিনীর সঙ্গে বা সশস্ত্র বাহিনীটা নিরাপদ আপনার দূরত্ব বজায় রেখেছেন। যদিও তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারপরও একটা পলিসি পার্সু করার চেষ্টা করেছেন। কিন্তু যে সকল ক্ষেত্রে বিপ্লব দরজা জানলা দিয়ে ঢুকে পড়েছে, মানে আপনি কি করে প্রতিবেশী রাষ্ট্র। স্যার আপনার কথা না ভেঙে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হচ্ছে। প্রতিবেশী আমাদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে যিনি বেস, তিনি কিন্তু নিয়মিতভাবে আমাদের এই সশস্ত্র বাহিনীর ভেতর বাইরের পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করতে হচ্ছে। আমি আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে স্যার। আমার মনে হয় কি আপনি যদি আরেকবার একটু রিস্টার্ট দিতেন তাহলে ভালো হতো। আপনি যে আরেকবার একটু রিস্টার্ট দিয়ে যদি স্যার কষ্ট করে আমাদের সঙ্গে জয়েন করতেন। সুমি খান, আপনি একজন এখানে আনিসুর রহমান প্রশ্ন করেছেন, এই সরকার পতন হওয়ার সম্ভাবনা কতটুকু, নাকি বিপ্লবী সরকার গঠন হবে? আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আনিসুর রহমান। এখানে ধন্যবাদ সুলতানা। বিপ্লবী সরকার গঠন কারা করবে? তারা কি দেশে আছেন, বা ওই ধরনের দায়িত্বশীল মানুষদেরকে কি দেশে সত্যিকার অর্থে থাকতে দিয়েছে? এখানে একটা প্রশ্ন আছে। তবে সেনাবাহিনীর এখনো সেনাবাহিনীর হাতেই সেই ক্ষমতা আছে একমাত্র, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেশ ছাড়তে বাধ্য করার পর সেনাবাহিনীর হাতেই ক্ষমতা, তাদের পক্ষে সেটা সম্ভব। এবং বিপ্লবী সরকার বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়, সেরকম কিছু আমি মনে করছি না। তবে আমি মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবার মতো কোনো সদিচ্ছা বা নির্বাচন যাতে না হয় সেটাতেই তারা তৎপর, যেটা সবাই কম বেশি জানে। ডক্টর ইউনূস 2007-এও তাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনকার সময় কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন তিনি বলেছিলেন যে 20 বছর আমার ক্ষমতা, তোমরা যদি নিরঙ্কুশ করে আমাকে এখানে লিখিত দাও, দাসখত দাও, তবেই আমি ক্ষমতা নেব। এবং তখন মেজর মাসুদ
বলেছিলেন যে আমরা ভাবিনি যে ডক্টর ইউনূস এরকম কথা বলতে পারেন, এখনো তাই। তার এখন 87 বছর বয়স, তিনি সদিচ্ছায় তার ক্ষমতা হস্তান্তর করবার মতো কোনো তার প্রচেষ্টা অথবা কোনো তার ইচ্ছা সদিচ্ছা কোনোটিই নেই। সুতরাং এক্ষেত্রে সেনাবাহিনী এই যে জায়গাতে এখন ভূমিকা রাখছে, সেই জায়গা যদি তারা বাধ্য হয় অথবা তারা সতর্কতার সাথে যদি কোনো রকমের দায়িত্বশীল কোনো ব্যক্তিকে দিয়ে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায়, সেটা সম্ভব। এবং একইভাবে এম এ কাসেম যেটা বলছেন যে মেটিকুলাস ডিজাইন করে দেশ বিক্রি, সেনাবাহিনী ধ্বংস করে, আসলে গন্তব্য কোথায়, কোথায় গিয়ে থামবে? আসলে গন্তব্য কোথায় বলতে এটা কিন্তু একেবারে ধ্বংসের নিচে চলে গেছে। বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে দেশে 71 সালে যেটা করেছিল, তালিকা করে বুদ্ধিজীবীদের নিধন, সাংবাদিকদেরকে নিধন, গণমাধ্যমে টুটি চেপে ধরা, সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড নিষিদ্ধ করা, সচিবালয়ের ভিতরে আগুন লাগিয়ে দেওয়া, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা এবং বিচার বিভাগ যেটা কখনো হয়নি, এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, তারপরও আমরা আশাবাদী, আমরা গণমাধ্যম আশাবাদী এত ধ্বংসের শেষেও, অন্ধকারের শেষে আলো আসে, আলো আসবে। এবং আমরা আশাবাদী সেনাবাহিনীতে এখনো কিছু দায়িত্বশীল এবং দেশপ্রেমিক মানুষ অনেক আছেন। তারা যদি দায়িত্বশীল হন এবং তারা যদি আজকে এই দুর্বিনীত বর্বরদের অত্যাচার দমনে যদি তারা সতর্ক হন, নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে বাংলাদেশে আবারও দায়িত্বশীল কেউ দায়িত্ব নিয়ে দমনের মাধ্যমে, এই দুর্বিনীত অত্যাচারী বর্বরদের দমনের মাধ্যমে স্বাভাবিক একটি সরকার গঠন প্রক্রিয়ার দিকে যাবে। তবে সেই সরকার গঠনটা বিপ্লবী সরকার, বিপ্লবী শব্দটা বা বিপ্লবী সরকার বা এই ধরনের কি সরকার গঠন হবে, সেটা এখনো সেইভাবে বলা যাচ্ছে না। জি জি, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, সুমি খান খুব চমৎকার করেই বলেছেন। তারপরেও আমার মনে পড়ছে যে 1/11-এর সময় তখন উপদেষ্টা ছিলেন জিল্লুর রহমান সিদ্দিক। তিনি বলেছিলেন যে টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছেন, রাইট? আপনি খুবই ঐতিহাসিক কোট ছিল তার এটি। তো এরকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত আমরা কোথাও থেকে শুনতে কিন্তু পাইনি। তো আমরা জানি আমরা এখন অন্ধকারের মধ্যে আছি, টানেলের শেষ প্রান্তে কোনো আলো কি আপনারা দেখতে পান, নাজমুল হাসান কলিমুল্লাহ? টু বি অনেস্ট, আমরা এখন একটা আনচার্টার্ড টেরিটরিতে ঢুকে গেছি। রাষ্ট্র সংস্কারের নামে, রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্র অকার্যকর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। যদি ডুবোচর থাকে সেখানে অনেক সময় জাহাজ আটকে যায়। আমাদের অবস্থাটা হয়ে গেছে সেই রকম দিশেহারা জাহাজের মতো। সত্যি কথা বলতে কি, আপনার সুমি খান যে আর্তনাদ আমরা তার কণ্ঠে শুনলাম, একেবারে খুব অভিমান জড়িত, সেটি আত্মজৈবনিক একটি উপলব্ধি। কম বেশি সকল নাগরিকের অবস্থাই একদম তাই। এইরকম দুর্বিনীত যে কালচার, সেটি এখন মেইন স্ট্রিম কালচারে পরিণত হয়েছে এবং এটি কোনোভাবেই সেই এনসাইক্লোপিডিস্ট আপনার যে ট্রেন্ড আমরা দেখেছিলাম ইউরোপে, ফ্রান্সে, তার সঙ্গে তুলনীয় নয়। আমাদের চট্টগ্রামের ছেলে মাদাগাস্কারে গিয়ে পরে লুইয়ের দরবারে হাজির হয়েছিলেন এবং তার স্ত্রী কর্তৃক আপনার পালিত পুত্রের ভূমিকা পালন করেছেন এবং ফ্রেঞ্চ নাম হয়েছিল জমর। তিনি এই ফরাসি বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, চট্টগ্রামের জমর। এবং সে শব্দেই তার ভাগ্যে, তার যে টোম্বস্টোন, সেখানে বলা হয়েছে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। কার সঙ্গে? যারা তাকে লালন পালন করেছেন তাদের সঙ্গে, বিপ্লবী হতে গিয়ে। এখন চূড়ান্ত বিশ্লেষণে আপনার মূল্যায়নটা কেমন দাঁড়াবে, যারা দুর্বিনীত আচরণ করছেন তাদের ভাগ্যে কি আছে, সময়ই তা বলে দেবে।
স্যার আমরা এই প্রশ্নটি আমি করতাম, কিন্তু সাগর তিনি প্রশ্নটি করে ফেলেছেন। আমরা জানি যে এই সরকার, ছাত্ররা বলছে তারা একটা জুলাই ঘোষণাপত্র চায়, সেরকম একটা প্রস্তুতির কথা আমরা শুনছি, এবং আগামী 23 তারিখে হেফাজতের একটি প্রোগ্রাম আছে। তো এই প্রেক্ষিতে এখানে এখানে যেই সাগর যে প্রশ্নটি করেছেন যে জুলাই ঘোষণাপত্র দিলে পরবর্তীতে বাংলাদেশ কোন প্রক্রিয়ায় পরিচালিত হবে, জুলাই ঘোষণাপত্র দিলে তখন তো আর সংবিধানের অস্তিত্ব থাকবে না। আপনার 30 দিনের একটি আলটিমেটাম দেয়া হয়েছে, যারা প্রথম দাবিটি আদায় করে নিয়েছেন ইতিমধ্যে সাবেক শাসক দল আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ, ইতিমধ্যে সেই গ্যাজেটও প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ গতিতে নির্বাচন কমিশন তাদের প্রজ্ঞাপনও হাজির করেছেন এই স্থগিতাদেশ সঙ্গে মিল রেখে তাদের যে কি করবেন সেই বিষয়ে তারা জানান দিয়েছেন। তো ফলে এখানে গুনে গুনে 30 দিন, এখন এটা 30 দিন না 30 কর্মদিবস সেটা নিয়ে হয়তো একটা স্পেস আছে, কিন্তু আলটিমেটলি যখন বক্সে টিক চিহ্ন দেওয়া হয়ে যাবে 30 দিনের, তখন কিন্তু ডেফিনেটলি আপনার এই পক্ষ যদি প্রিভেইল করতে সক্ষম হন, তাহলে আপনার এই রাষ্ট্রের খোল নইচে কিন্তু পাল্টে যাবে। সংবিধান ডেফিনেটলি আপনার হারিয়ে যাবে, এবং তদস্থলে এই যে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে তা প্রতিস্থাপিত হবে, এবং তার মধ্য দিয়ে এই রাষ্ট্রের যাবতীয় আপনার আকার প্রকার সবই পাল্টে যেতে পারে। আপনার এই ট্রেন্ডটা কিন্তু বহুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছি। আপনার যখন 75 পরবর্তীকালে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তোয়াব সাহেব, তখন তিনি বর্তমান সরহদ্দি উদ্যান তৎকালীন রেস কোর্স ময়দানে আপনার একটি সমাবেশে সামিল হয়েছিলেন। সেখানে তার কাছে যে স্লোগান উত্থিত হয়েছিল তার প্রতি তাকে নিবেদন করে, তোয়াব ভাই চান তারা পতাকা চাই। তো ফলে ওই আকাঙ্ক্ষা কিন্তু এখনো অনেকের মনে থাকলেও থাকতে পারে। এখন এক লহমায় হুট করে তো এই বিষয়গুলো ফোরফ্রন্টে আসে না, একটা হোমওয়ার্ক করে লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে সেটি ফোরফ্রন্টে আসে। যেমন যেমন গোপাল ভোগ আমের নাম গোলাম ভোগ বলে কেউ কেউ চিহ্নিত করছেন, মানে প্রয়াত গোলাম আজমের নামে গোলাম ভোগ। আপনি যদি বললেন যে কি তোয়াব ভাই চান তারা পতাকা চাই, হ্যাঁ আমি অবশ্যই এই কথাটা আগে কখনো শুনিনি, আজকে প্রথম শুনলাম। তবে এইবার প্রথম শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। হ্যাঁ, গোলাম আজমের বাংলা কবে হলো সেটাই তো আসলে বুঝলাম না। এনিওয়ে, এগুলো তো থাকেই, কিন্তু আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই। সুমি খান যেটি বলছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি কথা, যে সেনাবাহিনী এই মুহূর্তে বিপন্ন বোধ করছে। যদি সত্যি সত্যি তারা জুলাই ঘোষণাপত্র দিয়ে দেয়, যেটি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের খোল নলচে কাঠামো সবকিছু বদলে যাবে, সেই ক্ষেত্রে সত্যি সত্যি সেনাবাহিনী কিন্তু বিপন্ন। সেনাবাহিনীর আর এই সেনাবাহিনীর অস্তিত্ব কিন্তু থাকছে না। সুমি খান কি বলছেন? ধন্যবাদ সুলতানা। এটা হচ্ছে গিয়ে অনেক বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের একটা ইঙ্গিত দিচ্ছে, কারণ সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান আছে, সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধার পরিবার আছে। আমরা দেখেছি, আমরা শুনেছি, আমাদেরও পরিবারের, কারণ বাংলাদেশ ছোট একটা দেশ। আপনার আমার কলিমুল্লাহ স্যারের অনেক আত্মীয় স্বজন কিন্তু সেনাবাহিনীর মধ্যে আগেও ছিলেন, আমার অনেক আত্মীয় স্বজন 50 বছর আগেও ছিলেন, 50 বছর পরেও ধারাবাহিকভাবে বিভিন্ন জন ছিলেন। হতে পারে মত পথের ভিন্নতা তাদের ছিল, তারপরও এই যে বারবার জাতীয় সঙ্গীত নিয়ে পথে নামছে মানুষ, কেন? কারণ অন্তরে তার দেশপ্রেমটা থাকবেই। কিছু মানুষের যে বিশ্বাসঘাতকতা সেটা হারিয়ে যাবে যখন দেশপ্রেমিক মানুষের স্রোত যখন নামবে। এবং একইভাবে একটা বড় রকমের রক্তক্ষয়ী সংঘাত যতই হোক, সেনাবাহিনীতে চাঁদ তারা পতাকা আগেও পারেনি, এখনো করতে পারবে না।
কারণ ওই একটাই, সেনাবাহিনীর ভিতরে যত রকমেরই বিকৃত চিন্তার, বিকৃত মানসিকতার, তাদের একটা শপথ, দেশপ্রেমের শপথ থাকে, ধর্ম মানে মানুষের প্রত্যেকটা ধর্মের ভিত মানুষ চিন্তা করে দেশপ্রেম আমার সবচেয়ে বড় ধর্ম। এটা সাধারণ মানুষও ভাবে, চিন্তা করে, ভালোবাসে, তাই তারা দেশকে রক্ষা করে। এই কারণে এখানে একজন একটা কমেন্ট করেছিল 75-এর নভেম্বর, মানে আমি যতটুকু বুঝতে পারছি 4 জাতীয় নেতাকে জেল হত্যাকাণ্ডের যে ঘটনা সেটা তিনি ইঙ্গিত করেছেন 75-এর 4ই নভেম্বর। তাহলে জেলখানার ভিতর আমরা বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে কারাগারের ভিতর হত্যা করা হয়েছে, আমরা জানি কিভাবে, আমরা দেখছি তারা কারাগারে ছিল, পরে তারা মারা গেছে বিভিন্ন ভাবে বলছে, এবং তাদের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখনো আমরা শুনেছি, অনেকে বলেছে যে কারাগারে যারা বন্দী আছেন অথবা বাইরে যারা আছেন, যারা কেন 4 নেতাকে হত্যা করা হয়েছিল, তারা তো 4 নেতা, জাতীয় 4 নেতার কেউই অপরাধী ছিলেন না, কোন রকম দুর্নীতিতেও ছিলেন না। শুধুমাত্র তারা বেঁচে থাকলে বাংলাদেশের নেতৃত্বে তারা আসলে বাংলাদেশ একটি দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে একটি সফল দেশ হবে, যেটা পাকিস্তান চায়নি। এখনো তাই দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করতে 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 16 কোটি মানুষকে তো হত্যা করতে পারবে না। ইয়াহিয়া খান বলেছিল মাটি চাই, যেটা জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলে ফারুক মওদুদি যে ঢাকায় বলেছিলেন, তিনি আমাকে নিজে তার সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি সেদিন 25শে মার্চ 71 তিনি বাংলাদেশ ছেড়েছিলেন, তেজগাঁ বিমানবন্দরে বসে তিনি দেখছেন ইয়াহিয়া খান নেমেছেন এবং মাটিতে দেখে বলেছে মিট্টি চাই, আমারে মাটি চাই, এমন করে তোমরা গণহত্যা করবে যাতে একটা মানুষ বেঁচে না থাকে। এটা 1971 না, মানুষ বেঁচে আছে, দেশপ্রেমিক মানুষ বেঁচে আছে, এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকেও দেশপ্রেমিক মানুষেরা, দেশপ্রেমিক সন্তানেরা, তারা ঠিকই বাংলাদেশকে একটি দেশ, যে দেশে 30 লক্ষ শহীদের রক্তের দেশ, তারপরে আরো যে ধারাবাহিকতা এখন হচ্ছে, যতগুলো মানুষের রক্তের বিনিময়ে এই দেশটা এখনো টিকে আছে, যতই ধ্বংস হোক, কিন্তু যত ইতিহাস মুছিয়ে দেওয়ার চেষ্টা করুক, যতই জাতীয় সঙ্গীত, গোলাম আজমের বাংলাদেশ আপনি বলছিলেন যে গোলাম আজম বাংলাদেশই চায়নি, তার কি করে বাংলা হবে? জি জি, এখন আমাকে শেষ করতে হবে। দুইটা বিষয় এখানে দুজন প্রশ্ন তুলেছেন, একটি বিষয় এখানে তুলেছেন, সেটি হচ্ছে যে পুলিশকে নিরস্ত্র করার প্রস্তাব রয়েছে। এটি তো একটা ভয়ঙ্কর একটি কনসেপ্ট, পুলিশের হাতে অস্ত্র থাকবে না, সেই পুলিশ আসলে কি কাজে লাগবে? একটি প্রশ্ন জানাম নাজমুল হাসান কলিমুল্লাহ। আর একটা আমি দেখলাম, এটা সুমি খানকে প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধ তারা 71-এর প্রতিশোধ নিয়েছে। তো আমার 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 তার এই বক্তব্যটি শুনে আমার কাছে ভারতের জন্য মায়াই লেগেছে। বেচারা আমাদের জন্য যুদ্ধ করে, হ্যাঁ, যে কি যেন বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, রাইট? তো আমাদের জন্য তারা যুদ্ধে তাদের 22,000 সেনা সদস্য নিহত হয়েছে, এবং এখন তাদেরকে ভারত বিদ্বেষের মুখে পড়তে হয়। পাকিস্তানের পক্ষে বাংলাদেশের সব মানুষ না, কিছু যারা ওই যে চাঁনতারা চায়, সেই মানুষরা যখন বলে যে তারা পাকিস্তানের পক্ষে, তখন তো তখন এটা একজন বাংলাদেশী হিসেবে আপনি কি বোধ করেন? এটি সুমি খানের কাছে প্রশ্নটি থাকলো। নাজমুল হাসান কলিমুল্লাহ, যে পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার এই সিদ্ধান্তটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে, এবং ভবিষ্যৎ তাহলে কি হবে? দেখুন, পুলিশ তার যে মোরাল বা মনোবল হারিয়ে ফেলেছে, এটি স্বীকার করতেই হবে। স্যার আমি শব্দ চয়নের ব্যাপারে একটু সতর্ক থাকতে চাই, কারণ হারিয়ে ফেলেনি। আমাদের পুলিশ বাহিনী হচ্ছে সেই পুলিশ বাহিনী যারা রাজারবাগ মুক্তিযুদ্ধের সময় রাজারবাগের প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল, রাইট? আমাদের পুলিশ বাহিনী মনোবল হারায়নি, তাকে মনোবল হারানো হয়েছে, তারা আক্রান্ত হয়েছে। আমরা তারা হারিয়ে ফেলেনি, তাকে আপনি শোষণ প্রেষণ করে করে তাকে আপনি হারিয়ে দিচ্ছেন, সে হারেনি। আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা। দেখুন, রেসপেক্ট, আমি
one of the co-authors of the first human rights manual for the police, Justice Shobhan, প্রয়াত আইন সচিব ফারুক মহোদয়দের সঙ্গে মিলে আমি কো-অথর হিসেবে সে ম্যানুয়াল রচনা করেছি, সেটা প্রকাশিত হয়েছে, প্রথম রেফারেন্স পয়েন্ট এই সার্ভিসে। এবং দীর্ঘদিন ধরে আমি পুলিশ স্টাফ কলেজ, ডিটেকটিভ স্কুল, স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং একাডেমি, কারা প্রশিক্ষণ একাডেমি, এইসব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঠদান করেছি, ইন্টারাক্ট করেছি। এবং সেই সুবাদে অনেক পুলিশ কর্মকর্তা আমার তত্ত্বাবধানে গবেষণার কাজ করেছেন। সেই নিরিখে আমি বলবো যে অগাস্ট এবং জুলাই এই সময়টায় যেই অবস্থায় নিপতিত হয়েছে পুলিশ বাহিনী, আপনার অনেকে জ্বলন্ত অঙ্গার হয়েছেন, আপনার অন্তঃসত্ত্বা নারী পুলিশকে মেরে ফেলা হয়েছে, কাকুতি মিনতি করা সত্ত্বেও, এই তথ্য রিভিল করার পরেও কোন রকমের মার্সি করা হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি পুলিশের মোরাল আপনার ভেঙে ফেলা হয়েছে, ভেঙে গেছে। এখন এটি নিয়ে আমার ধারণা বর্তমানে যিনি অবসরপ্রাপ্ত অবস্থা থেকে এসে বাহিনীর দায়িত্ব নিয়েছেন বা যাকে দেয়া হয়েছে তিনিও অস্বীকার করবেন না। সত্যি কথা বলতে কি, এইরকম একটি পরিস্থিতিতে এই বাহিনীকে হয়তোবা নিরাপদ মনে করা হচ্ছে না। আর স্ট্যান্ডার্ড হিসেবে ব্রিটেনের যে কালচার, সেখানে পুলিশ বাহিনীর সবাইকে কনস্টেবল হিসেবে আখ্যায়িত করা হয় এবং যিনি আইজিপির সমমর্যাদার দায়িত্বে আছেন তাকে চিফ কনস্টেবল বলা হয়। এবং তারা মূলত 9/11-এর আগে নিরস্ত্র অবস্থায় লাঠি নিয়েই চলাফেরা করতেন, লাঠি ছাড়া, হান্টার ছাড়াই চলাফেরা করতেন। সেই ট্র্যাডিশনটা এখানে আপনার রিফর্মের নামে হয়তো প্রযুক্ত করার চেষ্টা চলছে। এখন আমি তো বলেছি যে লম্বা সময় ধরে রিফর্ম কার্যকর করার একটা তাগাদা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আছে এবং 1/11 সময় যা কিছু ব্যর্থতা তা পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা থেকে লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকার কিন্তু ক্ষমতায় থাকবে। নির্বাচনের কথা তারা বলেন, সেটা আর যাই হোক, আমার কাছে মনে হয় সেটি সাধারণ নির্বাচন বা সংসদ নির্বাচন নয়, এটি হয়তো গণভোট অথবা গণপরিষদের নির্বাচনের কথা তারা বলে থাকেন। তো ফলে সেটি হয়তো জুন মাসে তারা আস্তিন থেকে ঝেড়ে কেশে বের করে জানান দেবেন যে কোন ধরনের নির্বাচন হবে সেটি। তো যাই হোক, আপনার পরিষ্কার ভাবে যেটি বলা যায় সেটি হচ্ছে রিফর্ম এবং রিফর্ম শেষ বার হতো তারা রিফর্মের সর্বাত্মক চেষ্টাটি করবেন, সেটি সাস্টেইনেবল করবার চেষ্টা করবেন, তারা কার্যকর করার চেষ্টা করবেন। কোন অবস্থায় আমার ধারণা তারা বিএনপির ডাকে সাড়া দেবেন না। স্যার, সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী কি ভূমিকা রাখতে পারে? ধরেন সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের আর কোনো কাজ নেই। তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের না, সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের না। তাদের দরকার, তাদের দায়িত্ব ওয়ান অ্যান্ড অনলি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। এখন যদি তারা সত্যি সত্যি জুলাই বিপ্লব ঘোষণাপত্র ঘোষণা করে, সেক্ষেত্রে তো আমার সংবিধান সবকিছু স্থগিত হয়ে যাবে, এমনকি সেনাবাহিনীও বিপন্ন। সেই ক্ষেত্রে কি তারা এখানে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? ওই পর্যন্ত বিষয়টা যাবে কিনা অথবা আপনার ব্রিদিং স্পেস থাকবে কিনা সেটাই এখন দেখবার বিষয়। আসলে সিচুয়েশনটা একটা আইবল টু আইবল টাইপের, বলা মুশকিল। জি জি, সুমি খান, আপনার কাছে তো প্রশ্ন একটু রেখেছিলাম, এটার সঙ্গে আরেকটি প্রশ্ন একটু যোগ করি। আপনি বাংলাদেশে একদম সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একেবারে চাক্ষুষ ওয়াকিবহাল। আপনি এই আওয়ামী লীগ সরকারের পতন আপনি দেখেছেন, এরপরে জঙ্গিপনা কিভাবে দেখেছেন, তারও আগে আপনি সেই সাংবাদিক, আপনি আমাকে বলছিলেন আমি সাহসী সাংবাদিক, কিন্তু আপনি আমার চেয়ে আপনি দুর্ধর্ষ সাংবাদিক। আপনি হচ্ছেন গিয়ে আমেরিকা থেকে উইমেন ইন কারেজ অ্যাওয়ার্ড পাওয়া সাংবাদিক, রাইট? সো কারণ আপনি জঙ্গিদের নিয়ে
দীর্ঘদিন ধরে আপনি কাজ করেছেন। আপনি ওই যে হুজি থেকে শুরু করে বাংলা ভাই অনেককে নিয়ে আপনি রিপোর্ট করেছেন। তো আপনারা যখন 5ই আগস্ট রাস্তায় মানুষ মেরে পা 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 দিয়ে ঝুলে মানে পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখা হলো, এইসব দৃশ্য আমরা দেখেছিলাম বাংলা ভাইয়ের আমলে। এইসব দৃশ্য দেখে এর আগে কিংবা পরে আপনারা কি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হচ্ছে? না, সেটা তো আমি একটা জিনিস একটু সূত্র ধরিয়ে দেই যে নভেম্বরে যখন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এসে বলে গেলেন সেটা, যে আরব বসন্তের একটি ষড়যন্ত্র, এখানে ছাত্রদেরকে নিয়ে বিক্ষোভ করে তোমাকে দমন করা হবে, এবং আমি সেসব রিপোর্ট আইএনএস এ করেছি। টু ওস্ট হাসিনা, এটা হেডলাইন্স, হাসিনাকে পতন করার জন্য। এবং শেখ হাসিনা বারবার তার বিভিন্ন বক্তব্যে কিন্তু তাকে আমাদের সাংবিধানিকভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী, তো তিনি কিন্তু বারবার তিনি বলেছেন যে তাকে এই হুমকিগুলো বারবার দিয়েছে। কিন্তু মুশকিল যেটা হয়েছে, আপনি যেটা বলছিলেন যে এই যে শুভ শক্তি এবং অশুভ শক্তির তফাৎ কি জানেন তো? এখন পর্যন্ত শুভ শক্তি বলতে আমরা যাদেরকে বুঝাই, দেশপ্রেমিক শক্তি বলতে যারা আছেন, তারা ভয়াবহ বিচ্ছিন্ন। স্টিল ওদের মধ্যে কোন রকমের ওই দায়িত্ববোধটা আসছে না যে আমরা কি করে একাত্ম হব, একটি নেতৃত্ব পাওয়া যাচ্ছে না, যে নেতৃত্বের মধ্যে দিয়ে কোথাও থেকে কোনোভাবে সারা পৃথিবী থেকে চেষ্টা করেও শেখ হাসিনা তিনি প্রবাসে থেকেও তাকে, আমি বলছি না পতন, পতন শব্দটা আমি কেন বলি না, পতন শব্দটা একটা আপেক্ষিক শব্দ, সেটাকে একটি মেটিকিউলাস প্ল্যান যখন একেবারে একটা, আপনি ভাবুন যে যেদিন বঙ্গবন্ধু 32 নম্বরে ইয়ে করা হলো এবং একই সঙ্গে বিচারপতি, প্রধান বিচারপতির বাসভবন, আপনার মনে আছে কিনা সেদিন লাইভে আমি নিজেও দেখছিলাম যে ওরা হাইকোর্টে ঢুকবে কোনোভাবে, একজন সেনা কর্মকর্তা ওদেরকে ঠেকাচ্ছে, ওরা বলছে কেন ঢুকতে দিচ্ছে না, ভিতরে আমরা ঢুকবো, ওখানে চিফ জাস্টিস আছেন, ওনাকে বের করে দেন, হ্যাঁ, যে উনি কি ঘরে আছেন বা কোথাও আছেন। তখন উনি একটা কথা ওদেরকে বলেছিলেন, ওনার বাড়িতে কি আপনারা কিছু রেখেছেন, ওনার বাল্ব, এভাবে দেখিয়েছে যে ছাদের থেকে বাল্ব খুলে নেওয়া থেকে শুরু করে একটা প্রধানমন্ত্রীর বাসভবনে একটি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ঢুকে যাওয়া, আপনিও চিনেন প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনের সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়া সম্ভব? 32 নম্বরের সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়া সম্ভব? আগে থেকে যদি এদের লোকগুলো ভিতরে না থাকতো, কারা সে, অবশ্যই কারা, তারা সেই জঙ্গিদেরই অংশ, তারা সেই জামাত শিবিরের অংশ। যে জামাত, আপনি বলছিলেন ভারতের কথা, শিবির যখন একটা স্টেটমেন্ট দিয়েছিল, একটা লিফলেট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে যে কালকে সকালে ভারতের পতাকা এখানে রাখতে হবে, বাচ্চারা স্কুলে ঢুকছে, বড়রা স্কুলে ঢুকছে, ওরা স্কুলে ঢুকবে কি করে, পতাকা না রাখলে স্কুলটা ওরা জ্বালিয়ে দিবে, পতাকাটা রাখলো, আর সেটা কি করলো, ভারতে ভয়ঙ্কর রকমের বাংলাদেশ বিদ্বেষ প্রতিষ্ঠিত হয়ে গেল, যেখানে 71-এ যেখানে ভারতের প্রতিটা নাগরিক বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছিল, ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষটা ঢুকিয়ে দিল, যাতে ভারত আর কখনো বাংলাদেশকে আশ্রয় না দেয়। এবং একইভাবে এই যে একটা হিংসা, জিঘাংসা, বিদ্বেষের বিষ, যেটা পাকিস্তান সব সময় চেয়েছে। আপনি যদি স্মরণ করেন মোদির প্রথম বক্তব্যটা, বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী প্রথম গেছেন, তিনি বলেছিলেন যে প্রায় 90 লক্ষ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে আমরা কিন্তু জীবিত ফেরত দিয়েছিলাম, কারণ আমরা আন্তর্জাতিক যুদ্ধনীতি মানি, না ফেরত দিলেও পারতাম, আপনারা যেটা করেন আমরা করি না। সেই যে পাকিস্তানের কথা বলছেন প্রতিশোধ, ওরা যে এখনো বলছে 71-এর প্রতিশোধ নিচ্ছি, প্রতি মুহূর্তে তারা তাদের পরাজয়, তারা এত 30 লক্ষ মানুষ, 4.5 লক্ষ আপনার নারীকে বর্বরচিত ভাবে হত্যা করেও তারা একবারও নিজেদেরকে যারা অপরাধী মনে করে না। আজকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে, আজকে জম্মু কাশ্মীরের মানুষজন মনে করছে যে আমরা চাই না ভারত ছাড়তে, আমরা চাই পাকিস্তান যেন আমাদেরকে আর নির্যাতন না করে। নিরীহ পর্যটকদেরকে হত্যা করেছে, কেমন কি করে, প্যান্ট খুলে খুলে হিন্দু কিনা দেখে। তাহলে এই ধরনের বর্বরতা তো 71-এ ওরা এখানে করেছে, সিরিয়াতেও করেছে। আমার সিরিয়ান একজন ডাক্তার বন্ধু, তার সঙ্গে জাদুঘরে পরিচয়, তিনি বলেছিলেন আমাকে, হঠাৎ করে একটা বই চেয়েছেন বইমেলা থেকে, ইংলিশ বই, রাও ফরমান আলীর যে ইন্টেলেকচুয়াল লিস্ট, আমি বললাম একটা ইংলিশ বই আছে, এটা দেখতে পারো, এভাবে চমকে গেছে, শিউরে উঠেছে ডক্টর মেথা। সে বলছে সিরিয়াতে আমি ডক্টর, আমার ওয়াইফ ইঞ্জিনিয়ার, আমাদেরকে এইভাবে লিস্ট করে করে হত্যা করেছে, এবং আমাকে এখনো পেলে, আমি কাতারে আছি,
সরকারের একটা হাসপাতালে আমাকে এখনো পেলে মেরে ফেলবে, আমার স্ত্রীকে মেরে ফেলবে, কেন? আমি ডাক্তার ও ইঞ্জিনিয়ার তাই। তাহলে আফগান বন্ধু আমার, সে বলেছে ওর বাবা শিক্ষক, ইংরেজির শিক্ষক, অধ্যাপক, তাকে 37 বছর আগে তালেবানরা হত্যা করেছে। ওরা শিক্ষাকে ভয় পায়, ওরা যে কোনো রকমের ইন্টেলেকচুয়াল একটা প্রজন্মকে ভয় পায়। ওরা একটা অন্ধকার নষ্ট দেশ চায়, যেখানে মানুষজন এইভাবে জামাত শিবিরের মতো, জঙ্গিদের মতো, হেফাজত আনসারুল্লাহ বাংলা টিমের মতো ব্রেনলেস একটা জেনারেশন চায়। যে ব্রেনলেস জেনারেশন আমাদের এখন তৈরি হয়েছে, একটা দুর্দমনীয় একটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রকমের বর্বর প্রজন্ম তৈরি হয়েছে। সেটা ওরা চেয়েছে, সেটা ওরা করতে চাইছে। কিন্তু বাংলাদেশ তো পাকিস্তান বা বালুচিস্তান বা জম্মু কাশ্মীর না। সুমি খান, কালকে আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার যে আগে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যেসব প্রোগ্রাম হতো, তখন বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার লোকেরা কিন্তু থাকতো, আমরা যাদেরকে টিকটিকি বলতাম। হ্যাঁ, তো মানে এই যে 5ই আগস্টের আগে থেকে এই পরিকল্পনা বলা হচ্ছে দীর্ঘদিনের পরিকল্পনার ফলাফল। আপনি কয়েকটি ঘটনা, কয়েকটি অনুষ্ঠানের কথাও আমাকে বলছিলেন যে পরিকল্পনাগুলোর মধ্যে এখন যারা আন্দোলনে মারাত্মকভাবে সক্রিয় তারা ওইসব আয়োজনগুলোতে ছিলেন, এবং আপনিও কোনো না কোনো ভাবে না জেনে বুঝে সম্পৃক্ত হওয়ার কারণে আপনি রিলেট করতে পেরেছিলেন, আপনি আমাকে সে কথাগুলো বলছিলেন। তো আমাদের গোয়েন্দা বাহিনীকে কি সবার আগে ধ্বংস করা হয়েছে? কারণ আমি এই যে যাদেরকে আমরা টিকটিকি বলি, তারা যদি থাকতেন তাহলে তো এই সব খবরাখবরগুলো সরকারের কাছে যাওয়ার কথা ছিল। তো এই গোয়েন্দা সংস্থাগুলো কি এখন আর এই সমস্ত অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকেন না? সুলতানা, আপনি এটা বলাতে আমার একটা রেফারেন্স মনে পড়ছে। জনকণ্ঠে 2016 সালে আমার সিরিজ রিপোর্ট এসেছিল যে বাংলা ভাই এবং আপনার এই যে জঙ্গি বাহিনী কিভাবে হত্যাগুলো করেছিল। সিরিজ রিপোর্টটা করার পরে আমার কাছে ডিজিএফআই এবং এনএসআই এর থেকে ফোন আসে, এবং তারা বারবার করে ফোন করছিলেন এবং তাদের হেডকোয়ার্টারে আমাকে যেতে বলেছেন। আমি তখন বলেছিলাম যে বাঘে ছুলে নাকি 18 ঘা, পুলিশে ছুলে নাকি 36 ঘা, আর এনএসআই ডিজিএফআই ছুলে তো 36 লক্ষ ঘা। আমি ভাই আপনাদের আমার এক্সপেরিয়েন্স আছে। তো এখন তারপরে ওনারা অনুনয় করে নিয়েছেন, এবং ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে একটা কথা বলেছেন যে আপনার এই যে সিরিজ রিপোর্ট থেকে আপনি গ্রাসরুট লেভেল থেকে জঙ্গিদের যে কথা তুলে এনেছেন, এটা আমাদের কর্মকর্তাদের থেকে আমরা পাই না। তাহলে কতটা হতাশা থেকে তারা এটা বলেছেন, এবং বলছে আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাই, এবং সেই কর্মকর্তাগুলোকে পরে বদলি করে দেওয়া হয়েছে। এই যে দীর্ঘদিন ধরে আমি যে রেফারেন্স যে তথ্যটা আপনাকে বলছিলাম, যে প্রথম আলো পর্যন্ত এই নিউজ করেছিল, মেজর জিয়ার ছবি চাপা হয়েছিল, হ্যাঁ, এবং আরো অনেকগুলো ডেইলি স্টার, অনেকগুলো পত্রিকা। তাহলে সেনাবাহিনীর যে কর্মকর্তারা জঙ্গিদের সাথে আজকে আরাকান বাহিনীকে একেবারে মানবিক করিডোর, হ্যাঁ, রোহিঙ্গা বলুন, উলফা বলুন, যতগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, তাদের আশ্রয় কি বাংলাদেশকে করে দেওয়ার চেষ্টা করা হয়নি? দশরা কস্ত্র এনে উলফাকে দিয়ে ভারতে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে হামলা করো। একটা প্রতিবেশী, একটা মানচিত্র তো আমরা বদলাতে পারবো না। যে প্রতিবেশী দেশ 71 সালে 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল, যে প্রতিবেশী দেশ 9 দিনের যুদ্ধে 9 দিন ওরা সরাসরি দায়িত্ব পালন করার পর, সরাসরি সম্মুখ যুদ্ধ করার পর আমরা স্বাধীন হয়েছিলাম 9 মাস শেষ 9 দিন। তাহলে তাদেরও অনেক ক্ষতি হয়েছে। রাশিয়ার যে হচ্ছে গিয়ে কর্মকর্তারা গ্রেনেড তুলতে গিয়ে তারা হচ্ছে গিয়ে মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, তাদেরকেও স্মরণ করি না আমরা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে, এবং সেই জায়গাটা আমার এখানে মনে পড়ছে কালিমুল্লাহ স্যার বলাতে, সেই জায়গাটা আমরা ছোটকালে উন্মুক্ত ছিল, সি বিচে গেলে ওই জায়গাগুলো সবাইকে দেখতে দিত। নৌবাহিনী হঠাৎ করে সুরক্ষিত করে ওটাকে সরিয়ে ফেললো কেন? ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বহুদিন থেকে, 75 পরবর্তী সময় থেকে। সেই যে চাঁদ তারা পতাকা চাওয়া মানুষগুলো বিভিন্ন নীতি নির্ধারকের জায়গায় বসেছে, যে কারণে গোয়েন্দা বাহিনীগুলোতেও তারা বিভিন্ন সময় প্রভাব সৃষ্টির চেষ্টা করেছে এবং গোয়েন্দা তথ্য আড়াল করার চেষ্টা করেছে। যে কারণে এই যে বিভিন্ন মিটিংগুলি হলে কোথায় কি হচ্ছে, কি তথ্য কারা কি করছে, আমি সরি টু সে গত 15 বছরে সরকারের ঊর্ধ্বতন মহলে বলুন বা এই যে চেইন অফ কমান্ডের জায়গাটা খুবই শিথিল ছিল।
যে কারণে তথ্যগুলো বিকৃত হয়েছে, গণমাধ্যমে বিকৃত হয়েছে, এবং যে কারণে ওরা যে সুগভীর পরিকল্পনাগুলো, ষড়যন্ত্রগুলো করতে চেয়েছিল, সাইবার, এখানে একটা জিনিস আপনারও বলতে, আপনিও জানেন যে জুনায়েদ আহমেদ পলক যে বলেছিলেন 2 লাখ নাকি উনি সাইবার যোদ্ধা তৈরি করেছে, যেখানে যখনই সচিবালয় যে কোনো মন্ত্রণালয়ে আমরা যেতাম আমরা দেখেছি ওখানের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার সাইবার সেকশন যেটা ছিল, ইভেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলোর সাইবার সেকশন গুলো তো এদের হাতে ছিল। এরা সবার আগে, পাকিস্তানের পরিকল্পনা ছিল সবার আগে এটা আপনার এখনো যে সাইবার অ্যাটাক ভারত করেছে পাকিস্তানে, ওরা সেই ইয়েটা এখনো ওরা এটা ওভারকাম করতে পারছে না পাকিস্তান, কারণ ওদের অনেক ক্ষতি। ভারত বুঝে ওইটাকে ওদেরকে অ্যাটাকটা করেছে যাতে ওদের পরমাণু ক্ষেত্রে এবং সাইবার যে ওরা ইয়েটা করে, অ্যাটাক গুলো করে, ওটা যেন ওরা ভারতকে করতে না পারে। কিন্তু বাংলাদেশের যে সাইবার সিকিউরিটির জায়গাটা, এটা বহুদিন থেকে অরক্ষিত এবং সেটা খুব সুপরিকল্পিত ভাবে পাকিস্তানপন্থীরা এবং জামাতপন্থীদের হাতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, যেটা কোটি কোটি টাকা খরচ করে জুনায়েদ আহমেদ পলক, দুঃখিত আমি তার নামটা এখানে উচ্চারণ করতে, এবং আরাফাত রহমান তথ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও তারা বড় বড় বাণী টেলিভিশনে দিয়েছেন, বড় বড় কথা বলেছেন শুধু, কিন্তু তাদের দায়িত্ব থেকে তারা কখনোই ন্যূনতম চেষ্টা করেননি এই জায়গাগুলোকে একেবারে নিরাপদ কি করে করা যায় জানার পরও, বোঝার পরও। ইভেন আমি একজনের নাম করতে পারছি না, উনি আপনার লন্ডনের থেকে উনি এসেছিলেন জুনায়েদ আহমেদ পলকের সাথে দেখা করতে, যিনি সাইবার সিকিউরিটি সম্পর্কে অভিজ্ঞ। তাকে বহু কষ্টে তিনি সময় বের করার পরও তার যে পরিকল্পনাগুলো তিনি যে আশঙ্কা করেছিলেন যে সাইবার সিকিউরিটি দেবার জন্য, সেটা কিন্তু জুনায়েদ আহমেদ পলক অনুসরণ করেননি। এই যে এক একজনের দায়িত্ব দেওয়ার পরও, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা থেকে তিনি উজাড় করে দেবার পরও তারা তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতা তারা দেখিয়েছেন, এবং সেটা ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক আমি জানি না, তবে তারা তাদের চেষ্টা সুরক্ষিত রাখেননি আমাদের দেশ এবং গোয়েন্দা সংস্থাকে। বুঝতে পেরেছি। নাজমুল হাসান কলিমুল্লাহ একজন প্রশ্ন করেছিলেন যে যদি জুলাই ঘোষণা হয় সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনী কি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তারা জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষমতা নেবে কিনা? দেখুন, 30 দিন তো অতিক্রান্ত হতে দিতে হবে, লং ওয়ে টু গো। প্রতিদিনই নতুন নতুন রিয়ালিটির সম্মুখীন আমরা হচ্ছি, এবং আপনার যেমন গতকাল আমি কুমিল্লায় গিয়েছিলাম, আমাদের শিল্পকলা একাডেমিতে একটি আয়োজন করা হয়েছিল আপনার যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন এই জুলাই অগাস্ট বিপ্লবে, তাদের এক ধরনের সম্বর্ধনা সম্মাননা প্রদানের আয়োজন। এটি সভাপতিত্ব করেছেন হাসনাত আব্দুল্লাহ স্বয়ং, এবং তিনি তার বক্তৃতায় পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বর্তমানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়। খেয়াল করে, সেখানে জাতীয়তাবাদী দলের বেশ কিছু কর্মী, সমর্থক এবং নেতাও ছিলেন স্থানীয় পর্যায়ের। একটি শব্দ তারা উচ্চারণ করেননি এবং কোন রকমের প্রতিবাদ করবার চেষ্টা করেননি। মানে সবাই মোটামুটি টেইমড হয়ে গেছেন, এটাই তার পরিচয় বহন করে। এর আগে হাসনাত আব্দুল্লাহ মহোদয় তিনি কিন্তু স্বয়ং সেনা প্রধানের উপর আঙ্গুল তুলেছিলেন এবং সশস্ত্র বাহিনী নিয়ে একেবারে বিপ্লবী ভাষ্য তার মতো করে হাজির করেছেন, এবং শেষ অব্দি হয়তো টোন ডাউন করেছেন কিন্তু উইথড্র করেননি। এই যে ব্যাপারটা, একের পর এক যারা বড় স্টেক হোল্ডার বলে বিবেচিত বর্তমান বাংলাদেশে, তাদের কাউকেই তারা গুনবার কারণ আছে বলে মনে করছেন না। তো ফলে পরিস্থিতি, পরিবেশ যদি সংঘাতের দিকে মন নেয়, তাহলে আমাদের মেটিকুলাস মাস্টার মাইন্ড, আমাদের যাকে আমরা প্রথম দিকে উজিরে খামাখা হিসেবে আখ্যায়িত করেছিলাম, তিনি বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন, এবং কদিন আগে বোতল নিক্ষিপ্ত হয়েছে
তার হার্ড ডিস্ক মাথায়। তাকে আমরা দেখেছি শুনেছি যে তিনি সিটি স্ক্যান করেছেন, কোনো ঝুঁকি নেননি। তিনি কিন্তু একেবারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছেন যে অচিরেই বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। তো সেটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হতে পারে। Who knows? Let's see. Wait and see. সুমি খানের কি মনে হয় যে যে পরিস্থিতির দিকে এগুচ্ছে, এতে করে দেশ বাঁচাতে কি শেষ পর্যন্ত জরুরি অবস্থার দিকে আগাবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে সেটার দিকে যাচ্ছে, কিন্তু এখানে ওই যে বললাম আরাকান বার্মার সাথে সম্পর্কটা, মার্কিন সেনাবাহিনীর প্রধান যখন বাংলাদেশে অবস্থান করেন, পাকিস্তান সেনাপ্রধান গিয়ে, এবং তারা যখন একই সাথে চীন, এই যে একটা তাদের ইকুয়েশনের জায়গাটা, তাদের নেগেটিভের যে জায়গাটাতে এখন বাংলাদেশ অবস্থান করছে, ওদের যে টার্গেট বাংলাদেশের সম্পদ বলুন, বাংলাদেশের সেন্ট মার্টিন বলুন, এবং মার্কিন ঘাঁটি করে সেখান থেকে পুরো দ্বিতীয় কি বলবো দক্ষিণ এশিয়াকে নজরদারিতে রাখা, সেটা আবার চীন গ্রহণ করবে না মার্কিন এই ষড়যন্ত্রটা। আবার মায়ানমারের সঙ্গে যখন ভারতকে চেয়েছিল, মোদি এটা অস্বীকার করেছে। মোদি বলেছে মার্কিন সরকারের সাথে, মার্কিন সেনাবাহিনীর সাথে ভারত রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মিকে হচ্ছে গিয়ে সুরক্ষার যে অভিযান, সেখানে ভারত থাকবে না। ভারত প্রত্যাখ্যান করেছে তাদের এই প্রস্তাব এবং ভারত সরে গেছে। সেই জায়গায় বাংলাদেশ তো গ্যারাকলে পড়ে গেছে, বাংলাদেশ সেনাবাহিনী একরকম গ্যারাকলে পড়ে গেছে। সেই গ্যারাকল থেকে বের হবার জন্য সত্যি কথা বলতে কি জেনারেল ওয়াকার সেনাপ্রধান কতটা তিনি পারবেন এবং কতটা তার পায়ের নিচে মাটি আছে, সেটা বোঝাও খুবই এখন দুরূহ আমাদের জন্য। কেননা তিনি হচ্ছেন গিয়ে পুরো সেনাবাহিনী একটা সময় যদি তাকে দায়ী করে, সেই জায়গাতে তিনি সরে এসেছেন। যে তিনি তো একটা সময় আমরা দেখছিলাম যে পরিস্থিতি, তিনি যখন ফুল স্টপ বাইটা বলেছেন, তখন মনে হচ্ছিল যে সেনাবাহিনী হয়তোবা হাসনাত আব্দুল্লাহ, শারজিস, এদের যে এই ধরনের দুর্দমনীয় যে আচরণগুলো, অসভ্য একটা অভব্য আচরণ, যাকে তাকে নিয়ে, যারা সংবিধান মানে না, যারা জাতীয় সঙ্গীত মানে না, যারা জয় বাংলার প্রতি অবমাননাকর কথা বলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। এই যে আজকে কলিমুল্লাহ স্যার বললেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলছে, অথচ ওরা চুপ করে আছে, এটা শোনার পরও তারা তাকে আক্রমণ করার সাহস পাচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ, ওই যে একটা কথা বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমাদেরকে অপেক্ষা করতে হবে হাসনাত আব্দুল্লাহ কি সর্বোচ্চ ক্ষমতা, কি সে কিসের জোরে এতটা ক্ষমতা দেখাচ্ছে, বা এই ধরনের ভিত্তিহীন মুখে যে আসছে তা বলে যাচ্ছে এবং এটা সহ্যও করছেন অনেকে এখনো পর্যন্ত। সেটার জন্য যেটা কলিমুল্লাহ স্যার বললেন, কিছুটা অপেক্ষা তো আমাদের করতে হবে। তবে এই বিপন্নতায় আসলে সেনাবাহিনী কতটা জোর ধরে রেখে জরুরি অবস্থা জারি করা, অথবা জরুরি অবস্থা জারি করলে কে এখানে কে আজমি সেই গোলাম আজমের সুসন্তান, যেমন গোলাম আজম তেমন তার ছেলে, যে একটা একেবারে বাজে ছাত্র হয়েও তাকে সোর্ট অফ অনার দিয়েছিল। সে আজমি কি এখন সেই দায়িত্বটা, সেনাবাহিনীর দায়িত্বটা আসলে আজমি করবে না, আর কেউ করবে না। এখানে আর কোনো রকমের শক্তি এসে আর কোনো পরাশক্তির অধীনে থাকবে, সেই জায়গাটা আমরা আসলে এখনো কোনোভাবেই আমাদের পক্ষে অনুধাবন করা আসলে খুবই দুরূহ এখন। তাহলে কি আমরা আমাদের দেশটাকে হারাতে বসেছি? প্রশ্নই আসে না। আমি দেখতে পাচ্ছি বারবার যখনই ভুল হয়েছে, যারা লাল বিপ্লব বলুন আর হচ্ছে গিয়ে লাল বদর বলুন, তারাই আক্রান্ত হচ্ছে। লাকিয়া আক্তার যেখানে নেতৃত্ব দিয়েছিল, নাদিরা যেখানে নেতৃত্ব দিয়েছিল, ধরতে গেলে আরো অনেকে, সায়ন, তারা প্রত্যেকে এখানে অবমাননার শিকার হয়েছে। এই যে শাড়ি পরিয়ে একটা পুতুলকে একটা ইয়ে করে এইভাবে অবমাননা করা নারীকে, তারপর আমাদের নারী উপদেষ্টারা একটা টু শব্দ তারা করেননি। এইভাবে যে নারীদেরকে অবমাননা করার পর তারা চুপ করে আছে। কিন্তু একজন নারী রাস্তাতে বলেছিলেন যে আমরা বাংলাদেশের নারী সমাজ মাঠে নামলে আপনারা কেউ দাঁড়ানোর সুযোগ পাবেন না। হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করি মুক্তিযুদ্ধের যে দেশ, 30 লক্ষ শহীদের যে দেশ, আমাদের প্রতিটা ধূলিকণা রক্ত স্নাত,
এই মাটি পরাভব মানবে না। এবং আমরা আমি এখনো বিশ্বাস করি যে হয়তো আমাদের বিচ্ছিন্নতা, হয়তো না, সত্যি আমাদের বিচ্ছিন্নতা এখন এটা সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছে, যে কারণে আমাদের এই বিচ্ছিন্নতাটার কারণে ওরা সুযোগটা পাচ্ছে। কিন্তু আমরা যদি এখনো একসাথে হই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এখনো সকল রকমের নিজেদের মধ্যে মান অভিমান অথবা যা কিছু আছে সবকিছু ভুলে, আত্মাভিমান বলুন বা আত্মসম্মান বোধের জায়গা থেকে বলুন, সবার আগে দেশ, সবার আগে মাটি, সবার আগে আমাদের সম্মান। কেননা আমাদের পাসপোর্ট, আমাদের জাতীয় পতাকা, আমাদের মাটি বহু কষ্টে অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 3.5 বছরও সময় পাননি, তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, 4 জাতীয় নেতা শেষ হয়ে গেছেন। তো সুতরাং তাদের যে অবদান আমাদের মনে রাখতে হবে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী যারা ছিলেন তাদের কতগুলো পরিবারের, কতগুলো, আমার বাবা ভাষা সৈনিক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এরকম বাবার সহযোদ্ধারা সারা জীবন আমার বাবার মতো মানুষরা কেন দিয়েছেন একটা দেশ, একটা শান্তিপূর্ণ দেশ, একটা স্বাধীন দেশের জন্য। তো সুতরাং আমরা কি সিরিয়া, ইরাক, ওদের মতো কি আমরা কি চিরকুট নিয়ে ঘুরবো? আমাদেরকে ভাবতে হবে আজকে, আমরা কি জাতিসংঘের চিরকুট হাতে নিয়ে ঘুরবো, না আমাদের এই আইডেন্টিটি, আমাদের এই পাসপোর্ট, আমাদের জাতীয় পতাকা, আমাদের এই লাল সবুজের দেশ, এটাকে আমরা রক্ষা করবো, একসাথে যেতেই হবে। এখন এগুলো যদি বলেন তাহলে তো আপনি মুক্তিযুদ্ধের কথা বললে আপনি হচ্ছেন গিয়ে আওয়ামী লীগের দালাল, আপনি বঙ্গবন্ধুর কথা বললে আপনি হচ্ছেন গিয়ে দালাল। আপনি বলছিলেন যে আমাদের মাটির প্রতিটি ধূলিকণা রক্ত স্নাত, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরাও স্লোগান দিয়েছি, আমাদের পূর্বপুরুষরাও একই স্লোগান দিয়েছে যে আমাদের ধমনীতে জয় বাংলা তো আমাদের একেবারে আমাদের ধমনীতে শহীদের রক্ত, এই রক্ত পরাভব মানে না, হ্যাঁ, পরাভব জানে না, রাইট? সো নাজমুল হাসান কলিমুল্লাহ শেষ কথাটি আপনার কাছ থেকে শুনতে চাই। আপনারা দুজনেই বলছেন যে অপেক্ষা করতে হবে, সময়ই শ্রেষ্ঠ জবাব দেবে। তো শেষ কি, যে এই অপেক্ষাই নাকি কোন টানেলের শেষ প্রান্তে আমরা আলো দেখতে পাবো? দেখুন, অনেক কিছুই এখন আর আমাদের জাতীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক শক্তি নিচয়, তাদের যে অদৃশ্য সুতোর টান, সেগুলো কতটুকু হ্যাচকা হবে আর কতটুকু শ্লথ হবে তার উপর নির্ভর করবে অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি কি শেপ নিচ্ছে। ধন্যবাদ। জি, সুমি খান, আপনার শেষ মন্তব্য। জি। হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে যতই আন্তর্জাতিক শক্তি সব সময় জনগণের শক্তির জয়, ওরা যে ষড়যন্ত্রটা করেছে সেই ষড়যন্ত্র জনগণকে নানানভাবে বিভ্রান্ত করেই ষড়যন্ত্রটা সফল করেছে। জনগণ এখন বুঝে গেছে তারা বিপন্ন, সেই জনগণকেই জাগ্রত করতে হবে, সেই জনগণের মাধ্যমেই আমাদের দেশটা সুরক্ষা করতে হবে এবং সেটা সম্ভব। আমরা বিশ্বাস করি এখনো আওয়ামী লীগের স্লোগান, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও আওয়ামী লীগ প্রমাণ করবে ঠিকই, আমি বিশ্বাস করি। তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে অনেকগুলো সংগঠন আছে, 14 দল যেভাবে সংগঠিত হয়েছিল, কমরেড ফরহাদের প্রয়াণের পরে আমরা বাম দলগুলোর কোনো সক্রিয় ভূমিকা দেখতে পাইনি। ওরা শত শত ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সেই বিভক্তি থেকে বেরিয়ে এসে সবাই মিলে একটা জোট গঠন করে এই যে জনগণের শক্তি, এই যে সাধারণ নারীর শক্তি, যে রিক্সা চালকের শক্তি, এই যে ওদের চোখের জল, এতগুলো সাধারণ শ্রমজীবীর চোখের পানি কাউকে বাঁচতে দিচ্ছে না, তাদেরকে বাঁচতে দিতে হবে। তো দায়বদ্ধতা আছে। তো রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে লড়াই করেন, যুদ্ধ করেন, রাজনীতি করতে হলে যে জনগণের পালস বুঝতে হবে, জনগণের অধিকার রক্ষা করতে হবে, সেটা তো মানতে হবে আপনাদেরকে। পরবর্তীতে তো আপনারা নিজেদেরকেও ক্ষমা করতে পারবেন না, পরবর্তী প্রজন্মের কাছে আপনারা কখনো মুখ দেখাতে পারবেন না। সুতরাং আমি বলবো যতগুলো রাজনৈতিক দল এখনো নিজেদেরকে বড় বড় কথা বলেন বা কিছু, যে হতাশা আজকে বিএনপির মধ্যে আছে, যে হতাশা আজকে জাসদের নেতা ইনু ভাইও কারাবন্দী, মেনন ভাই থেকে শুরু করে, আমি বলবো সবগুলো সংগঠন এখনো সময় আছে। আমাদের জাতীয় পতাকার নিচে একাত্ম যদি হন, জনগণ মুখিয়ে আছে আপনাদের দিকে, আপনাদের মুখ চেয়ে আছে যে আপনারা নেতৃত্ব দেন। শেখ হাসিনা এখনো তার স্পিচের মধ্যে দিয়ে মানুষকে তিনি অনুপ্রাণিত করছেন, এখনো তার বক্তব্যের অপেক্ষায় মানুষ থাকে। সুতরাং এখনো পর্যন্ত এই যে অশুভ শক্তি, এই যে অন্ধকারের শক্তি, তাদেরকে প্রতিরোধ, যত দ্রুত সময় আপনারা একাত্ম হবেন অত দ্রুত সময় প্রতিরোধ করে আমাদের জাতীয় পতাকা, আমাদের লাল সবুজের বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারবো এই শকুনদের হাত থেকে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সুমি খান এবং নাজমুল হাসান কলিমুল্লাহ।
মানে অত্যন্ত মূল্যবান সময় আপনারা আমাকে দিয়েছেন এবং ধন্যবাদ সুলতান, যাই হোক ধন্যবাদ সবকিছুই দর্শকদের। সময়ের উপর ছেড়ে দিতে হয়। অনেক ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ এবং সুমি খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমার আয়োজনে শেষ কথা ওটি যে আমাদের মাটির প্রতিটি ধূলিকণা আমাদের রক্ত স্নাত শহীদের রক্তে রঞ্জিত, এবং আমরা বাঙালি জাতি হাজার বছর ধরেও কোনোদিনও কিন্তু আমরা পরাভব মানিনি। হয়তো আমাদের সময়ক্ষেপণ হয়েছে, হয়তো আমরা বিভ্রান্ত হয়েছি, কিন্তু যখনই এই জাতি জানতে পেরেছে, বুঝতে পেরেছে কেউ তাদেরকে প্রতারিত করছে কিংবা দমন করার চেষ্টা করছে, তারা রুখে দিয়েছে। এবারও তারা সচেতন হলে সব চক্রান্ত রুখে দিতে পারবে। খুব খুব দূরে নয় সেই দিন, ওই যে টানেলের শেষ প্রান্তের বিন্দুর কথা বারবার আমি বলছিলাম, নিশ্চয়ই আমরা খুব দ্রুত একটা শেষ প্রান্তে একটা আলো দেখতে পাবো। সুতরাং শেষে বলতে চাই যে কাটুক আধার, আসুক আলো, সেই আলোর অপেক্ষায় আমরা রইলাম। সবাইকে অনেক ধন্যবাদ।